আজকের ডেট কত? আজকে হচ্ছে 14ই জুন। 14 জুন 2025। আমরা ইউনিট 2 যেটা রয়েছে তার প্রথমে চ্যাপ্টার 2টাকে আমরা টার্গেট করব। তারপর আমরা কিছু প্রবলেম করব। আজকে শুধু প্রবলেম আর ছোট 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 জিনিস ডিসকাশন হবে। একদম পাতলা ক্লাস হবে। এই পাতলা, মাঝে মাঝে শরীর টরীর যেমন খারাপ হলে ডাল ভাত খাওয়া হয়, সেরকম ডাল ভাতের ক্লাস হবে। কিন্তু এই ডাল ভাত হচ্ছে খুব ইফেক্টিভ, খুব কার্যকরী। সেই কার্যকরী ক্লাস আজকে আমাদের করতে হবে। প্রথম প্রশ্ন যেটা সম্ভবত কেউ পাঠিয়েছিল, প্রিয়ন্তন মনে হয়, বা যে কেউ হতে পারে, অনেকেই পাঠিয়েছিল। এক এক বা একাধিক প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে এই যে আমরা মিটার ব্রিজ ইউজ করি, মিটার ব্রিজ ইউজ করি, এই মিটার ব্রিজে যে তারটা ইউজ করি, এটা কপার তার কেন নয়? কপার তার নয়, এটা একটা আহ, যুগ্ম ধাতু দিয়ে তৈরি তার। বিভিন্ন ধাতু মানে ধাতু মানে মিস মিশ্র ধাতু দিয়ে তৈরি তার। দেখো, উষ্ণতা হেরফেরে হতে পারে, ভেরি গুড। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাছাড়াও আর একটা ইম্পর্টেন্ট পয়েন্টও রয়েছে। দুটো পয়েন্ট, মেনলি দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার যদি আমরা খুব ক্রিস্টাল ক্লিয়ার বলার চেষ্টা করি, একদম যেটা প্র্যাকটিক্যালি যেটা আমাদের কাজে লাগে, যে আমরা 1 মিটার দৈর্ঘ্য নেব। 1 মিটার দৈর্ঘ্য, তাতে যদি রোদ খুব কম হয়, তাহলে কিন্তু সেটা মানে খুব বেশি কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট দিতে পারবে না। তার মানে আমরা চাইবো 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে রোদ ভালো হোক। মানে এগুলো আমরা চাওয়া, আমাদের চাওয়া হচ্ছে যে আমরা 1 মিটার দৈর্ঘ্যে রোদটা বেশ বেশি পাবো, এরকম একটা, বেশি পাবো এরকম একটা জিনিস চাইবো। নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমরা চাইবো যে আমাদের যে সামান্য উষ্ণতার ভেতরে, যে পয়েন্টটা তুমি প্রিয়ন্তন যেটা তুললো, সে পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে উষ্ণতা হেরফেরে খুব বেশি যেন রোদটা চেঞ্জ না করে। উষ্ণতার পরিবর্তনে ওই তারের রোদ খুব বেশি যেন হেরফের না করে। এই দুটো তার, এই দুটোতেই কপার ফেল করে। কপার ম্যাটেরিয়াল যেটা, তামা যেটাকে বলছি, তামা এই দুটোতেই ফেল করে যাবে। কারণ তামার ক্ষেত্রে তামার যে রোধাঙ্ক সেটা খুব কম। তামার রোধাঙ্ক কম, তাই রোদ কম। তাহলে রোদ কম হবে। আর রোদ কম বলেই তো আমরা গৃহস্থালির ঘরের যে সমস্ত কানেকশন গুলো আছে, সেগুলোতে আমরা তামার তার ইউজ করি। রোদ কম বলেই, যাতে করে আমাদের পাওয়ার লস কম হয়। তাই গৃহস্থালির কাজে এটা ইউজফুল অবশ্যই। কিন্তু এই যে ক্ষেত্রটা যেখানে আমি বিশাল যদি রোদ পাই, তাহলে আমি আরো অ্যাকিউরেট মাপতে পারবো। রোদ বেশি বেশি হলে এখানে অ্যাকিউরেসি বেটার হবে, অ্যাকিউরেসি বেটার হবে। আর এটা থার্মাল স্টেবল হবে, থার্মালি স্টেবল রেজাল্ট দেবে। তা আমরা জানি, আমরা যে দেশে থাকি, বা ধরে নাও কোনো যন্ত্রটা আমি আমেরিকা থেকে কিনে নিয়ে এসেছি, কোনো একটা উত্তরের দেশ থেকে কিনে নিয়ে এসেছি, সেটা এখানে নিয়ে এলে আলাদা রকম হবে। যেখানে তারতম্য 10 ডিগ্রি 12 ডিগ্রি হয়, সেখানে সবসময় অ্যাকিউরেট রেজাল্ট কিন্তু দিতে পারবে না, যদি উষ্ণতা পরিবর্তনে চেঞ্জ হয়। তা তামার ক্ষেত্রে রোধাঙ্ক যেমন কম, তেমন এর ক্ষেত্রে আবার তোমার উষ্ণতা গুণাঙ্ক রোধের সেটা আবার বেশি। রোধের উষ্ণতা গুণাঙ্কটা আবার বেশি। উষ্ণতা গুণাঙ্ক যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সামান্য উষ্ণতা চেঞ্জ করলেই এর ক্ষেত্রে কিন্তু রোধের বাম্পার পরিবর্তন হয়। তার মানে এই যে একটা চেঞ্জ, সবসময় আমি ধরে রাখছি যে একক দৈর্ঘ্যের যেমন হবে না হবে,
এই পরিবর্তনগুলো কিন্তু সবসময় আমাকে অ্যাকিউরেট রেজাল্ট দেবে না। তার জন্য আমরা চাইবো যে এই সমস্ত জিনিসগুলো একটু কম হোক, একটু স্টেবল জিনিস পাই। তার জন্য আমরা ওই বিভিন্ন মিশ্র ধাতু ইউজ করি, যাতে করে তার রোধটা বেশি হয় এবং যার উষ্ণতা গুণাঙ্কটা কম হয়। তার মানে সেই জন্যই তাই ওই মিশ্র ধাতু। তাহলে ১ম ডাউট। নেক্সট, দুটোই, দুটোই রোধ কমটা বেশি ইম্পোর্টেন্ট। রোদ কমটা বেশি ইম্পর্টেন্ট, কারণ উষ্ণতা বৃদ্ধি হলে তখন তো দুক্ষেত্রেই আমার উষ্ণতার তফাৎ হবে এবং রোধের ইউনিফর্মলি দুক্ষেত্রে দুই পাশেই রোদ বাড়বে, তো অনুপাতে খুব একটা যে পরিবর্তন হবে তা নয়, কিন্তু যে এরার গুলো থাকে সেই এরার গুলো সাপেক্ষে কিন্তু একটা ইনঅ্যাকিউরেসি আসবে। দাঁড়াও। আর কে যেন আমাকে প্রবলেম পাঠিয়েছিল আরো কিছু, কার ডাউট ছিল একটু বলতে পারো আমাকে? এই চ্যাপ্টারে যে ডাউট গুলো আছে সেই চ্যাপ্টারের ডাউট যেগুলো তোমরা পাঠিয়েছো সেগুলো আমরা যেহেতু এই চ্যাপ্টারে প্রবলেম করব সেগুলো আমরা করে নেব। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলেছে, প্রশ্ন 2, যে আমাদের হ্যাঁ, যেটা একটা খুব সুন্দর ডিসকাশন, এখানে দুটো প্রশ্ন আমরা করব, এটা আমরা পোটেনশিওমিটার থেকে করব, পোটেনশিওমিটার থেকে করব। এটা সুমিয়ার সাথে ডিসকাশন হচ্ছিল, খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছে যে স্যার পোটেনশিওমিটারের, আমি প্রশ্নটা গুছিয়ে বলছি, যে বলছে পোটেনশিওমিটার দিয়ে আমরা বেসিক্যালি কি মাপি? ভালো করে এক এক করে জিনিসগুলো বুঝে যাও, দেখো বুঝতে পারবে। এটা ফার্স্ট বোঝো। এটা কেউ বলতে পারবে আমরা পোটেনশিওমিটার দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি মাপি? ধরে নাও পোটেনশিওমিটার মানে কি, একটা লম্বা তার, অনেক লম্বা তার, তার দুই প্রান্তে একটা বড় ব্যাটারি, তার এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এটা হচ্ছে E0 হচ্ছে তার তড়িৎচালক বল। এই যে মোট দৈর্ঘ্য ধরে নিলাম L। তাহলে আমরা জানি যে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং কারেন্ট যাওয়ার জন্য একটা বিভব পতন হবে। এবার আমরা এখান থেকে ধরে নাও একটা কানেকশন করে ট্যাপিং করা মানে হচ্ছে এখানে তারের সাথে, এগুলো তো সব যে তারগুলো থাকে অন্তরিত থাকে বেশিরভাগ জায়গায়, ট্যাপিং করা মানে হচ্ছে ভেতরের যে তার আছে তার সাথে কানেকশন করা। তার সাথে আমরা একটা এরকম একটা ব্যাটারি দিচ্ছি, আর একটা গ্যালভানোমিটার আছে, আর এটা জকি দিয়ে তারগুলোর সাথে কানেক্টেড। এবার আমরা এই যে দেখো এখানে একটা এ বিন্দু যদি আমি বলি, এইটা যদি আমার বি বিন্দু হয়, এবি হচ্ছে মোট দৈর্ঘ্য এবি, আর সি বিন্দুতে যখন টাচ করছি যেটার দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এল, সেখানে দেখা যাচ্ছে হয়তো ধরে নাও আইজি ইকুয়াল টু 0। তাহলে আমরা তখন কি কনক্লুশন টানছি? আইজি ইকুয়াল টু 0 মানে এই দিকের প্রবাহ কত? আইজি যদি 0 হয় তাহলে আমি উপরে যে তীর চিহ্ন দিয়েছি ব্যাটারি, সেই ব্যাটারির মধ্যে প্রবাহ কত তাহলে? এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ যদি 0 হয় তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহ কত ওপরের? এই ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহ কত হবে যদি এইখানে 0 হয়? হ্যালো, 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 হ্যালো। ধরে নাও আমি এটাকে ছবি আঁকছি এরকম।
এবার এটার মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে আইজি। এটা সমান বলছি 0। তাহলে এখানে আই সমান কত হবে? চন্দন, কেউ বলতে পারবি না? তাহলে এত টাইম লাগলে কি করে হবে? এটা শ্রেণী সমবায় আছে তো, পরপর কানেক্টেড তো, এটা তো একটাই রাস্তা। এই অংশটাই আমি তুলে এখানে দেখাচ্ছি, এই টোটাল অংশটা একটাই তো অংশ। তাহলে এটাও 0 হবে। কি বুঝতে পারলি? সবাই একটু হ্যাঁ ফ্যাঁ বলো। কেউ বুঝতে পারছি? বুঝতে পারছি? একটাই তো লাইন রে বাবা, সিরিজ তো, একটার পর একটা কানেক্টেড। তাহলে যে কারেন্ট একটার মধ্যে দিয়ে গেছে, সে কারেন্টটা তো সিরিজে থাকা সবারই মধ্যে দিয়ে যাবে। তার মানে সিরিজ কানেকশন। এটা সেই এরকম হয়ে যাচ্ছে যে সাতকান্ড রামায়ণ, সীতা রামের কিছু মানে আর ওয়াইফ বাদ দিয়ে অন্য কিছু বলে দিচ্ছে, এরকম টাইপ। আকাশ কুসুম ভাবার কিছু নেই, খুব সিম্পল একটা জিনিস, যে এখানে পরপর দুটো জিনিস কানেক্টেড। একটা ব্যাটারি কানেক্টেড, একটা গ্যালভানোমিটার কানেক্টেড। গ্যালভানোমিটার মানে আমরা একটা রোদ ধরবো, রোদ কানেক্টেড। এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যখন 0 হবে, তখন কিন্তু আমার এখানে ব্যাটারির মধ্যে দিয়েও কারেন্ট আমার 0 হবে। তাহলে এই যে প্রতিসম অবস্থা, এই প্রতিসম অবস্থা যেটা, এই অবস্থায় আমরা এই এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে মধ্যে বিভব পতন কত হবে বলতে পারি? বা বিভব পার্থক্য কত হবে? এ এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এ এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? ধরে নাও উপরের পার্টটা নাই। ধরে নাও আমি আহ, এইটা হচ্ছে আমার ব্যাটারি, এটা হচ্ছে আমার তার। এই যে পার্ট, এই পার্টে তো কোনো কারেন্ট নেই। আইজি ইকুয়াল টু যদি যখন 0 হবে, তাহলে এই পার্টটা আপাতত বাদ, কোনো কারেন্ট যায়নি। এই যে অংশটা, এটা হচ্ছে এখান থেকে স্টার্ট, এখানে ফিনিশ। এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি। এরকম একটা বিন্দু নিয়েছি সি, যেখানে এসি সমান হচ্ছে স্মল এল, এবি যেটা টোটাল দৈর্ঘ্য সেটা হচ্ছে বড় হাতের এল, এবং একক দৈর্ঘ্যে রোধ, তারের একক দৈর্ঘ্যে রোধ সমান ধরো ল্যামডা। তারের একক দৈর্ঘ্যের রোধ হচ্ছে ল্যামডা। তাহলে প্রশ্ন এক হচ্ছে, প্রশ্ন নাম্বার 1 হচ্ছে ভিএ মাইনাস ভিবি সমান কত? প্রশ্ন নাম্বার 2 হচ্ছে এই যে ক্ষেত্র যেখানে উপরে আইজি সমান 0, তখন ভিএ মাইনাস ভিসি সমান কত? বলো, কে বলবে? ভিএ মাইনাস ভিসি, ভিসি বললে ই জিরো ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। প্রশ্ন হচ্ছে হোয়াই, কেন, বা হাউ, কিভাবে? আর ভিএ মাইনাস ভিবিটা কত হবে? এটা ই জিরোই হবে।
এটা কি প্রত্যেকে বোঝো? প্রত্যেকে বুঝতে পেরেছো? এই যে এ থেকে বি এর মধ্যে দূরত্ব মানে এই তার বরাবর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এল, এ থেকে বি পর্যন্ত। এবার এই যে বিভব, এই বিভবটা তো পুরোটাই, এটা বেসিক্যালি দেখতে কিরকম? এটা দেখতে এরকম। একটা হচ্ছে E0, যদি আমরা রোধ দিয়ে বলি, তাহলে এখানে হচ্ছে বড় আর। এটা E0, এটা প্লাস, এটা মাইনাস, এটা বড় আর। এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি। এটা এ, এটা বি। আর আমি এখানে একটা বিন্দু পেয়েছি যেটা হচ্ছে সি, যে বিন্দুর সাপেক্ষে একটা ব্যাটারি অভ্যন্তরীণ রোধ অ্যাড করে আমি একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কানেক্ট করেছি। এটা হচ্ছে আমাদের চেহারা। এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল চেহারা। কোনোটাই আমি প্র্যাকটিক্যালি ছবি আঁকিনি। এটা প্র্যাকটিক্যালের সাংকেতিক চিহ্ন এরকম থাকে, 10 মিটার একটা তার থাকে। আর এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের চেহারা, আমরা অ্যাকচুয়ালি রোধ দিয়ে যদি আঁকি। কারণ পোটেনশিওমিটারের যে 10 মিটারের তার, সেটা বেসিক্যালি একটা রোধই দেবে তোমাকে। এখন এই পার্টটায় যদি কোনো কারেন্ট না থাকে তাহলে ওই পার্টের গল্প শেষ। তাহলে শুধুমাত্র আমি এ থেকে সি এর বিভবটা, এখানে সি তে যদি টাচ করে, এ থেকে সি এর বিভবটাই আমি মাপতে পারবো। বিভবটা আমি জানতে পারি। সেটা কি করে জানতে পারি? এই যে বিভব E0, তার মধ্যে দিয়ে এখানে যে কারেন্ট যাবে আই, সেই কারেন্টটা কত হবে? আই সমান, এই বর্তনী থেকে দেখো, আই সমান হবে E0 বাই মোট রোধ। কারণ এটা কানেক্টেড নয়, এখানে কারেন্ট নেই। তাহলে তাহলে পুরো ভিএ মাইনাস ভিবি কত হবে? ওহমের সূত্র ইউজ করো। ভিএ মাইনাস ভিবি সমান হবে আই ইন্টু আর। তাহলে আই ইন্টু এ থেকে বি এর মধ্যে রোধ কত? বড় হাতের আর। আই এর মান কত? E0 বাই আর ইন্টু আর। তাহলে আর আর কেটে গেল, হয়ে গেল E0। আবার ভিএ মাইনাস ভিসি সমান কতটুকু হবে? আই ইন্টু এইটুকুর রোধ, আই ইন্টু আর এসি, এ থেকে সি এর মধ্যে রোধ। এবার এ থেকে সি এর মধ্যে রোধ কত হবে? যেহেতু এটা সুষম তার এবং একক দৈর্ঘ্যের রোধ যদি ল্যামডা হয়, তাহলে বড় হাতের এল দৈর্ঘ্যের রোধ হচ্ছে আর, এক দৈর্ঘ্যের রোধ হচ্ছে আর বাই এল। তাহলে এল দৈর্ঘ্যের রোধ কত হবে? আর বাই বড় হাতের এল ইন্টু ছোট হাতের এল। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে আই মানে হচ্ছে E0 বাই আর, আর আর এসি মানে হচ্ছে আর ইন্টু ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে এইটা এটা কেটে যাবে। তার মানে E0 বাই এল ইন্টু এল। তার মানে তুমি ঠিক বলেছো, দুটোই ঠিক বলেছো। তাহলে বেসিক্যালি আমরা পোটেনশিওমিটারে এরকম অবস্থায় ভিএ মাইনাস ভিসি মাপি, মানে আমরা কি মাপি? বিভব পার্থক্য মাপি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? পোটেনশিওমিটার দিয়ে আমরা কি মাপি? অ্যান্সার কি হবে? পোটেনশিওমিটার দিয়ে আমরা কি মাপি বেসিক্যালি? একদম বিভব পার্থক্য মাপি। সুমিয়ার প্রশ্ন ছিল যে বিভব পার্থক্য যদি পোটেনশিওমিটার দিয়ে আমরা মাপি, ভোল্ট মিটার দিয়েও তো আমরা বিভব পার্থক্য মাপি। তাহলে তফাৎ কি হবে? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে পোটেনশিওমিটার দিয়ে, এখানে কনক্লুশন, আমাদের সিদ্ধান্ত যেটা হলো, আমরা কনক্লুশন হচ্ছে পোটেনশিওমিটার দিয়ে আমরা বিভব পার্থক্য মাপি। ভোল্ট মিটার দিয়েও আমরা বিভব পার্থক্য মাপি। ডিফারেন্স কি? এটা অবশ্যই ওর মেন প্রশ্ন নয়। ডিফারেন্স কি? এটা স্টার্টিং, ডিসকাশনের স্টার্টিং। এটা আমরা জাস্ট শুরুতেই আমরা আলোচনা করেছিলাম যে ভোল্ট মিটারে দুই প্রান্তের বিভব প্রভেদ মাপা হয়, পোটেনশিওমিটারেও দুই প্রান্তের বিভব প্রভেদ মাপা হয়। কিন্তু এই যে বিভব প্রভেদটা আমরা মাপি পোটেনশিওমিটারের, কখন কিভাবে মাপি?
যখন আমরা গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু পাই। গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দুতে। মানে কি? মানে হচ্ছে ওই যে রাস্তাটা, এখান থেকে যে আমি A to B পেলাম, এই যে আমার ধরে নাও এই যে রাস্তাটা রয়েছে, A to C পেলাম। তার মধ্যে এখানে গ্যালভানোমিটার রোধ রয়েছে, রয়েছে, এখানে গ্যালভানোমিটার রয়েছে। এই এখানে আমি কানেক্ট করেছি জকি দিয়ে। এইটা হচ্ছে আমার ব্যাটারিটা। তাহলে এবার এই পয়েন্টটা যদি A হয়, এই পয়েন্টটা যদি C হয়, এটার একটা রাস্তা আছে। এ হচ্ছে রাস্তা নাম্বার 1, A থেকে C এ যাওয়ার। এটা হচ্ছে রাস্তা নাম্বার 2, রাস্তা নাম্বার 1, এটা হচ্ছে রাস্তা নাম্বার 2। তাহলে আমাকে বলো, A থেকে C তে আমি কোন দিক দিয়ে গেলে আমার বিভব পার্থক্য বেশি পাবো? কে বলতে পারবে? A থেকে B এর মধ্যে আমি কোন দিক দিয়ে গেলে বিভব পার্থক্য বেশি পাবো? VA মাইনাস VC টা কোন ক্ষেত্রে বেশি পাবো? এটা প্রত্যেকে বিলিভ করো তো? দুই ক্ষেত্রেই সমান হবে, কারণ বিভব প্রভেদটা দুটো পয়েন্টের মধ্যে, বিভব প্রভেদ যেটা, সেটা পথের উপর নির্ভর করে না। এবং তার জন্যই আমরা এই VA মাইনাস VC মেপে এটা আমার কাছে নলেজ পেয়ে গেছি, কারণ পুরো কারেন্টটা এদিকে যাচ্ছে। এটা IG ইকুয়াল টু 0, পুরো ফুল কারেন্ট এদিকে যাচ্ছে। তাই আমি ওহমের সূত্র ইউজ করে আমি এখানে পেয়েছি VA মাইনাস VC সমান, তোমাদের ফর্মুলায় বলছি, E0 বাই বড় হাতের L ইন্টু ছোট হাতের L। এটা আমি পেয়েছি। এই জিরোটা হচ্ছে মূল বর্তনীর যে ব্যাটারি তার তড়িৎচালক বল। কিন্তু এখানে যে ব্যাটারিটা রেখেছি আমি ই, এখানে যে ব্যাটারিটা রেখেছি আমি ই, যার অভ্যন্তরীণ রোধ আর, এখানে যে গ্যালভানোমিটার আছে যার রোধ বড় হাতের আর, তারও দুই প্রান্তের বিভব প্রভেদ 1 নাম্বার পথে। এটা হচ্ছে 2 নাম্বার পথে। এটা 2 নং পথে বিভব প্রভেদ এইটা। 1 নাম্বার পথে কত হবে? 1 নাম্বার পথে কত হবে? 1 নাম্বার পথে হবে VA মাইনাস VC সমান কত হবে? এই দিকের বিভব প্রভেদ। তাহলে কি হয়? এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত হবে? ই মাইনাস আই ইন্টু স্মল আর। তারপরে যখন আবার যাব, তখন আর একটা কারেন্টের জন্য হবে মাইনাস আই ইন্টু জি, গ্যালভানোমিটারের রোধ। এই জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। কিন্তু মুশকিল ব্যাপার হলো এখানে আইজি কত? এটা তো আইজি। আইজিটা কত? নিষ্পন্দ অবস্থায় আইজি সমান 0। বসাও আইজি সমান 0। তাহলে এখানে 1 নাম্বার পথ যেটা আমরা এঁকেছি, সেখানে VA মাইনাস VC সমান কত দাঁড়ালো? এইটা হয়ে গেল 0, এইটা হয়ে গেল 0। তার মানে দাঁড়ালো ই। ইটা কি? ইটা কি? ওই যে উপরে যে ব্যাটারিটা রেখেছো, যার তড়িৎচালক বল নির্ণয় করতে চাইছো, তার তড়িৎচালক বল। তাহলে এইটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে এই তড়িৎচালক বল, যেহেতু এক্ষুনি প্রিয়ন্তন বলল যে VA মাইনাস VC, আপনি 1 নাম্বার পথে যান আর 2 নাম্বার পথে যান, দুই ক্ষেত্রেই সমান হবে, কারণ বিভব প্রভেদ পথের উপর নির্ভর করে না। তাই আমি দ্বিতীয় দুটো পথকে যদি ইকুয়াল করি, তাহলেই আমার এই নির্ণেয় যে তড়িৎচালক বল যেটা আছে, নির্ণেয় যেটা নির্ণয় করতে হবে, সেটা আমি পেয়ে যাব আমার জানা জিনিস দিয়ে। যেখানে E0 আমার আগে থেকে জানা, বড় হাতের এল আমার আগে থেকে জানা, আর এলটা আমি পরীক্ষা করে ওই যে টাচিং পয়েন্টটা আছে সেটা চেঞ্জ করে তারের সাথে আমি দেখব কোন পয়েন্টে আমার গ্যালভানোমিটারের কারেন্টটা শূন্য হয়। তাহলে বেসিক্যালি আমরা পোটেনশিওমিটার দিয়ে বিভব মাপি, ঠিক কথায়, কিন্তু আমরা তখনই মাপি যখন গ্যালভানোমিটারের আমরা নিষ্পন্দ বিন্দু পাই। আর গ্যালভানোমিটারের যেই নিষ্পন্দ বিন্দু আমরা পাচ্ছি, তার জন্য যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, আমরা ব্যাটারির দুই প্রান্তে যখন কানেক্ট করছি, তখন ব্যাটারির আর নষ্ট ভোল্টটা কন্ট্রিবিউট করছে না। তাই আমি ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ হিসেবে শুধুমাত্র তড়িৎচালক বলটাকেই নির্ণয় করতে পারছি, যেটা ভোল্টমিটার দিয়ে আমি জিন্দেগিতে পারবো না।
ভোল্টমিটার দিয়ে ব্যাটারির দুই প্রান্তে যদি আমরা টাচ করি, তাহলে কিছু পরিমাণ কারেন্ট অবশ্যই ব্যাটারির মধ্যে দিয়ে যাবে। তাই নষ্ট ভোল্ট কিন্তু আমরা হারিয়ে ফেলবো। সেই পার্টটা আমরা মাপতে পারবো না। তার মানে আমরা ভোল্টমিটার যদি ব্যাটারির দুই প্রান্তে ধরি, তাহলে ভোল্টমিটার দিয়ে যেটা আমরা পাবো সেটা পাবো E মাইনাস IR। আর পোটেনশিওমিটার দিয়ে যেটা আমি পাবো সেটা E। তাহলে দুটোই ভোল্টেজ মাপে। এটা হচ্ছে IG ইকুয়াল টু 0 যখন ছিল তখনকার ভোল্টেজ। তার জন্য V সমান আমি পেয়েছি VA মাইনাস VC সমান E পেয়েছি। এখানেও ভোল্টেজ ডিফারেন্স মাপে, কিন্তু এখানে আমি IG কে 0 করতে পারবো না। তার জন্য আমার এখানে একটা কারেন্ট কিন্তু অবশ্যই তার মধ্যে থেকে যাবে। যার জন্য আমার ব্যাটারির কিন্তু IG তো নয়, এখানে গ্যালভানোমিটার নয়। এখানে কোনো একটা কারেন্ট I যেটা বর্তনীর যে প্রবাহ সেটা থেকে যাবে। তার মানে আমি কোনোভাবে কিন্তু পারবো না শুধুমাত্র E নির্ণয় করতে। এটাও ওর প্রশ্ন ছিল না। আমরা তাহলে এখান থেকে দুটো জিনিস শিখলাম। প্রথম কথা হচ্ছে ভোল্টমিটার যদি দুই প্রান্তে ব্যাটারি রাখি, তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে তার জন্য নষ্ট ভোল্ট যেটা আছে সেটা বিয়োগ হয়ে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ হবে। সেটা আমি ভোল্টমিটার দিয়ে একদম 100% মাপতেই পারি। পোটেনশিওমিটার আমার চয়েস দিচ্ছে এমন একটা সংস্থা যেখানে আমাদের চয়েস দিচ্ছে দুই দিক বরাবর আমরা বিভব প্রভেদ মাপতে পারি। দুই দিক বরাবর বিভব প্রভেদ এমন ভাবে মাপবো যাতে করে ব্যাটারির মধ্যে দিয়ে কোনো যেদিকে ব্যাটারি আছে সেদিকে কোনো কারেন্ট না যায়। তাহলে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ তখন আমি তড়িৎচালক বল পাবো। দুটোকে সমান করব, নিয়ে আমি তড়িৎচালক বল নির্ণয় করতে পারি। এবার তারপরের প্রশ্ন হচ্ছে তাহলে ভোল্টমিটার কেন ইউজ করি? নেক্সট প্রশ্ন যেটা ছিল সবথেকে ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন যেটা সেটা সবথেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা তাহলে পোটেনশিওমিটার পোটেনশিওমিটার দিয়ে আমরা এর মেন ফান্ডা হচ্ছে আমরা বিভব পার্থক্য মাপতে পারি। বিভব পার্থক্য আমরা মাপতে পারি। আমরা ইএমএফ মাপতে পারি, তড়িৎচালক বল। আমরা দেখেছি অভ্যন্তরীণ রোধ মাপতে পারি। আর ভোল্টমিটার দিয়ে ভোল্টমিটার দিয়ে শুধুমাত্র আমরা বিভব পার্থক্য মাপতে পারি। আমরা মাপতে পারি। বাদবাকি ইএমএফ মাপতে পারি না। অভ্যন্তরীণ রোধ মাপতে পারি না। তাহলে আপনি কেন ভোল্টমিটারটাকে কেন আমরা ফালতু ফালতু ব্যবহার করি? কেউ অ্যান্সার দিতে পারবে? আমরা তো সবসময় পোটেনশিওমিটার ব্যবহার করতে পারতাম। ভোল্টমিটার কেন ব্যবহার করব তাহলে আমরা ফালতু ফালতু? তাহলে ভোল্টমিটার ইউজের তাৎপর্য কি? কেউ কোনো গেস করতে পারবে? কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে। আমার এই পড়ানোর জীবনে কেউ এত নিখুঁতভাবে প্রশ্নটা করেনি। কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম। যে খুব সিম্পল, কিন্তু তোমাদের ছোট মাথায় এই ধরনের প্রশ্নগুলো স্ট্রেট ফরওয়ার্ড আসা উচিত। এবং এলেই তবেই তোমার প্রশ্নগুলো আসা উচিত। যে এটা দিয়ে এটা করে, এটা দিয়ে এটা করে, তাহলে ফালতু আমি ঘরে দুটো জিনিস বোঝাই করে রাখবো কেন? কেন তাহলে ভোল্টমিটার ইউজ করা হয়? কোন প্রশ্ন ফটাফট বলো। ইনস্ট্যান্ট কোনো অ্যান্সার আসছে কিনা? লজ্জা পেও না, বলো। প্লিজ বল। বল, বলো, বলো। এক্সাক্টলি, এক্সাক্টলি সবকিছুতে হচ্ছে দাম। এক্সাক্ট অ্যান্সার হচ্ছে দাম। আমার ধরো ভোল্টেজ বারবার ডিফারেন্স মাপতে হবে। তার জন্য আমি ওই 10 মিটার তার আরেকটা বিভব পার্থক্যের ব্যাটারি, একটা ব্যাটারি, সবগুলো আমি কাঁধে করে নিয়ে ঘুরবো না। এক্সাক্ট অ্যান্সার হচ্ছে দাম। এটা হচ্ছে সস্তা, এটা হচ্ছে সস্তা। সিম্পল অ্যারেঞ্জমেন্ট, সিম্পল। এটা হচ্ছে বেশি জিনিস লাগে, বেশি তোমার অ্যারেঞ্জমেন্টটা বড় অ্যারেঞ্জমেন্ট, বড় অ্যারেঞ্জমেন্ট। মনে রাখবে যখন ছোট আছো তখন তোমরা হয়তো সবসময় দামের কথা কোনোদিন আলোচনা করো না, কারণ তোমাদেরকে কোনো কিছু আর্ন করতে হয় না, এবং সেগুলো আর্ন করা আমাকেও তখন হতো না আমার স্টুডেন্ট লাইফে। এবং তোমরা জানোই না যে পয়সার ভ্যালু কি। যা চাও মোটামুটি তা পাও।
পরে যখন তোমরা একটু বড় হবে, যখন কলেজে যাবে, যখন যে পরিমাণ টাকা তোমাকে বাড়ি থেকে দেওয়া হবে সেটা বিশাল বেশি হোক বা কম হোক, যদি অফুরন্ত না হয়, তাহলে সেক্ষেত্রে হিসেব করে যখন খরচা করতে হবে তখন তুমি অ্যাকচুয়ালি বুঝে যাবে যে আমার কোনটা দিয়ে কাজ চলে যাবে ওই মুহূর্তে। আমি সবসময়ই খুব নিখুঁত জিনিস অ্যাফোর্ড করতে পারি না। পোটেনশিওমিটার ইজ গুড ওয়ান, বাট এর অ্যারেঞ্জমেন্টটা বেশ বড় আর দাম বেশি। আমরা সেই জন্য এটাকে সবসময় ব্যবহার করি না। যদি আমার দরকার পড়ে ইএমএফ মাপার, তাহলে আমি ব্যবহার করব। কিন্তু ভোল্টেজ ডিফারেন্স মাপতে কিন্তু আমার বারবার ভোল্টমিটারই আমরা ব্যবহার করি। ভেরি গুড। নেক্সট। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন। এবার এর পরের প্রশ্ন যেটা, চলো এবার আমরা বই থেকে কিছু ছোট ছোট প্রশ্ন করি। বই বার করো, পেজ নাম্বার বার করো। ও আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা, কখন কখন পোটেনশিওমিটার বেশি সুবেদী হবে? সুবেদী মানে হচ্ছে সেনসিটিভ। সুবেদী কখন হবে? সুবেদী মানে হচ্ছে সেই যন্ত্র তত বেশি সুবেদী যেগুলো খুব ছোট ছোট পরিবর্তন মাপতে পারে। কোনো যন্ত্র তত বেশি সুবেদী যা খুব ক্ষুদ্র পরিবর্তনকে সেন্স করতে পারে। মানে ধরে নাও একটা ডালা বাটখারায় তুমি 100 গ্রাম চিনি মাপতে গেছো, সে 100 জায়গায় 99.5 হয়েছে, ফক করে উপর দিকে উল্টো দিকটা উঠে গেছে, আবার 100.5 হয়েছে, তো চিনিটা নিচে ধড়াম করে লাগছে, কারণ ও সেন্সিটিভ। যে যত বেশি সেন্সিটিভ হবে সে কিন্তু তত বেশি অস্থির হবে। তো সুবেদী খুব বেশি হওয়া আবার কিন্তু খুব চাপের। আমরা ছোটবেলায় পড়েছিলাম, তোমরা 9-10 নিশ্চয় পড়বে, সুবেদিতা এবং সুস্থিরতা পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য। সো যত তুমি সেনসিটিভ হবে বিভিন্ন জিনিসের প্রতি, তত কিন্তু তুমি মেন্টাল টার্ময়েলে ভুগবে। সো কিছু কিছু টাইমে, কিছু কিছু সময়ে ইনসেনসিটিভ থাকাটা কিন্তু বেটার ফর ইওর ওন মেন্টাল পিস। এটাও কিন্তু ফিজিক্স বলে দেয়। তো দেখো এখানে আমরা আলোচনা করছি পোটেনশিওমিটার কখন বেশি সুবেদী হবে। পোটেনশিওমিটার সুবেদী হবে মানে কি? পোটেনশিওমিটার কি মাপে? বিভব পার্থক্য মাপে বা তড়িৎচালক বল মাপে? বিভব পার্থক্য মেপে তড়িৎচালক বল মাপে? বিভব পার্থক্য নির্ণয় করে তড়িৎচালক বল মাপে? নির্ণয় করে। তাহলে এই যে আবার বিভব পার্থক্য নির্ণয় করে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করে, অভ্যন্তরীণ রোধ মাপে। তার মানে যা করে করে এ বিভব পার্থক্য হচ্ছে এর প্রথম সেন্স করে। কিভাবে সেন্স করে? দৈর্ঘ্য দিয়ে। দৈর্ঘ্য যেটা এল, এটা পরিবর্তন করে ও আইজি ইকুয়াল টু জিরো, এই ফান্ডাটা নিয়ে আসে যে গ্যালভানোমিটারের কারেন্টটা যেন জিরো হয়। তাহলে যদি একক দৈর্ঘ্যে একক দৈর্ঘ্যে বিভব পার্থক্যের পরিমাণ অল্প হয়, তাহলে বেশি সেনসিটিভ হবে, না একক দৈর্ঘ্যে বিভব পার্থক্য যদি অনেকটা বেশি হয় তাহলে বেশি সেনসিটিভ হবে? কেউ বলতে পারবে? দেখো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ই সমান নির্ণেয় তড়িৎচালক বল, যেটা সমান ই জিরো বাই এল ইন্টু এল। এবার আমাকে বলো, এই
যদি একটু দৈর্ঘ্য পরিবর্তনে বিভব পার্থক্য কম পরিবর্তিত হয়, এটা একটা কেস, এটা কেস নাম্বার 1। আর কেস নাম্বার 2, একটু দৈর্ঘ্য পরিবর্তনে বিভব পার্থক্য বেশি পরিবর্তিত হয়। এই দুটো কেসের মধ্যে কোনটা সেনসিটিভ কেস, কোনটা মোর সেনসিটিভ, কোন ক্ষেত্রে বেশি সংবেদী? ভাবো। ভাবো কোনটা বেশি সংবেদী। যদি একটু দৈর্ঘ্য পরিবর্তনে বেশি বিভব পার্থক্য হয় তাহলে বেশি, আর একটু দৈর্ঘ্য পরিবর্তনে বিভব পার্থক্য কম পরিবর্তিত হলে কি হবে? না, ভুল হলো। যদি একটু দৈর্ঘ্য পরিবর্তনে কম বিভব পার্থক্য পরিবর্তন হয়, তাহলে আমার বেশি দৈর্ঘ্য লাগবে ওই বিভব পার্থক্য ব্যাটারির সাথে ম্যাচ করানোর জন্য। এটা তো আমার নির্ণেয়। যদি বেশি হয়, যদি বেশি হয়, তাহলে এল বেশি লাগবে। আর আর যদি ধরে নাও এই E0/L যেটা আছে, এলটা তো আমি নির্ণয় করবো, E0/L যত বেশি হবে তত তো ঝপাঝপ বিভব প্রভেদ হয়ে যাবে। E0/L যত বেশি হবে তত তো বিভব পার্থক্য ঝপঝপ করে হয়ে যাবে। তাহলে তো বেশি দৈর্ঘ্য আমার, বেশি বেশি পরিমাণ দৈর্ঘ্য লাগবে না। এই দুটোর মধ্যে দেখো, এটা আই, এটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে ই ইকুয়াল টু E0/L ইন্টু এল। এইটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে হচ্ছে যাই হোক, এটা E0/L মানে হচ্ছে একক দৈর্ঘ্যে বিভব পতন। একক দৈর্ঘ্যে বিভব পতন। এবার একক দৈর্ঘ্যে বিভব পতন এটা যদি বেশি হয়, এটা বেশি হলে কম দৈর্ঘ্যেই, কারণ এটা তো ফিক্সড, বাইরের যে ব্যাটারিটা আমি যাকে মাপবো সেটা তো ফিক্সড। আমি এবার দুটো পোটেনশিওমিটার নিচ্ছি, যার এটা বেশি, আর একটা হচ্ছে E0/L হচ্ছে কম, একটা হচ্ছে কম আর একটা হচ্ছে বেশি। এই দুটো নিয়ে আলোচনা করছি। একটা E0/L যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কম দৈর্ঘ্যেই আমি IG ইকুয়াল টু 0 পেয়ে যাব। তাতে সমস্যা কি হবে? কম দৈর্ঘ্যে যদি আমি পাই, তাহলে সেখানে অ্যাকিউরেসি কম হয়ে যাবে। তার মানে বিভব পতনটা প্রচুর বেশি যদি হয়ে যায় একক দৈর্ঘ্যে, তাহলে সমস্যা। তাহলে আমি খুব ছোট্ট একটা দৈর্ঘ্যের মধ্যে পেয়ে যাব। কিন্তু ধর আমি এই আমার 100, 1000, 1000 বা 100 মিটার, 10 মিটার দৈর্ঘ্যের মধ্যে 0.5 মিটারে আমি পেয়ে গেছি। তাহলে এই 0.5 মিটারটাকে আমরা অত অ্যাকিউরেটলি মাপতে পারবো না, যতটা না আমি তোমার আরেকটু বেশি দৈর্ঘ্য যদি হয়, 2 মিটার, 5 মিটার, 6 মিটার যদি হয়, তাহলে সেক্ষেত্রে রেশিও কিন্তু আমরা বেশি বেটার ওয়েতে মাপতে পারবো। তখন 6 পয়েন্ট, এই যে 0.5 মিটারটা 0.49 ও হতে পারে, 0.51 ও হতে পারে। এখানে আমার ইনঅ্যাকিউরেসি থেকে যাবে।
কিন্তু 2 যখন মাপতে পারছি তখন 2.1, 2.2, 2.0 এই যে ৩ টে নাম্বার, তাদের ১০ এর থেকে যদি আমি ভাগ করি তাহলে যে অ্যাকুরেসিটা আসবে সেখানে কিন্তু রেজাল্টটা আমার বেটার আসবে। বক্তব্য হচ্ছে এটাই যে ঝপাঝপ বিভব পতন হলে হবে না। কারেন্ট আমার কম হতে হবে। E0/L যদি কম হয়, একক দৈর্ঘ্যে বিভব পতন যদি কম হয়, বলো? কেউ কিছু বলছো? তাহলে সেক্ষেত্রে বেশি দৈর্ঘ্যে আ আমি IG নিস্পন্দ বিন্দু পাবো। তাহলে এটা বেশি সেনসিটিভ হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি এটা আমার আমার একটা ল্যাঙ্গুয়েজ বা অন্য ধরন ভাবেও বলা যায়। সেটা আমার মাথায় এখন ইমিডিয়েট আসছে না। সেটা আমি তোমাদের ভয়েস করে দেবো। কিন্তু এখানে যেটা অ্যান্সার যেটা সেটা হচ্ছে E0/L কমাতে হবে। এটা হচ্ছে অ্যান্সার। E0 যদি কনস্ট্যান্ট হয়, যদি E0 ধ্রুবক হয়, তবে L বাড়াতে হবে। ধরে নাও একটা পোটেনশিওমিটারে একটা পোটেনশিওমিটার ধরে নাও, যে পোটেনশিওমিটারের দৈর্ঘ্যটা ধরে নাও ১ মিটার। আরেকটা পোটেনশিওমিটার ধরে নাও, এটা হচ্ছে ধরে নাও ২০ মিটার। তাহলে এখানে যদি আমি দৈর্ঘ্যটা পাই ধরে নাও ০.৫ মিটার, এখানে দৈর্ঘ্যটা হয়তো আমি পাবো 10.1 মিটার। তার মানে এইটা অ্যাকিউরেট বেশি হলো, বেশি অ্যাকিউরেট হবে। তার মানে এই পোটেনশিওমিটারের যে তারের দৈর্ঘ্য সেটা যত বেশি হবে, পোটেনশিওমিটার তত সুবেদী হবে। অ্যান্সারটা এটা, সুবেদী হবে তার তারের দৈর্ঘ্য যত বেশি হবে। এটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝেই কিন্তু এটাকে তোমার বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন সময় পড়ে। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? না অর্ধেক বোঝা গেল? নম্রতা আছিস? বুঝতে পেরেছিস? পারলে? এবার তোমার যে প্রবলেমটা তুমি পাঠিয়েছো সেটা আগে করি। ৩০৭, পেজ নাম্বার ৩০৭। পেজ নাম্বার ৩০৭-এ খুব সুন্দর একটা প্রবলেম দেওয়া আছে, কলাম ম্যাচিং এর প্রবলেম। কি দেওয়া আছে? এখানে বলছে একটা বর্তনী দিয়েছে, একটি অংশ দেখানো হয়েছে। বর্তনীর একটা অংশ দেখানো হয়েছে। এবার বিভিন্ন VAB'র জন্য স্তম্ভ ১ এবং স্তম্ভ ২ কে মেলাও। তাহলে একটা বর্তনীর অংশ দিয়েছে, একটা বর্তনীর অংশ প্রদত্ত। কিরকম বর্তনীর অংশ? এখান থেকে ধরে নাও শুরু হচ্ছে, এখানে একটা ব্যাটারি আছে 10 ভোল্টের, এখানে একটা রোধ আছে ২ ওহমের, এটা A বিন্দু, এটা হচ্ছে B বিন্দু। কারেন্ট যাচ্ছে তোমার এই বরাবর, সেই কারেন্টের মান বলছে I। দুই দিকে স্তম্ভ দিয়েছে, নিয়ে বলেছে যে বিভিন্ন ক্ষেত্রে তুমি এই VAB এর জন্য স্তম্ভ ১ এর সাথে স্তম্ভ ২ কে মেলাও। ভালো কথা। তাহলে এইদিকে কলাম 1, এদিকে হচ্ছে কলাম 2, এই দুটোকে ম্যাচ করাতে বলেছে। ১ নাম্বার এখানে বলেছে I = 5 অ্যাম্পিয়ার হলে, ২ নাম্বার বলেছে I = -5 অ্যাম্পিয়ার, মানে ডাইরেকশনটা উল্টো করে দিয়েছে। ৩ নাম্বার বলেছে I = 0 হলে
4 নাম্বার বলেছে এ এবং বি একটি ধাতব তার দ্বারা এ এবং বি বিন্দুকে, তাহলে এ এবং বি ধাতব তার দিয়ে এ বি কে কানেক্ট করলে এদিকে দিয়েছে দিয়েছে ভিএবি যেটা সেটা হবে 0 ভোল্ট, বি দিয়েছে ভিএবি মানে ভিএ মাইনাস ভিবি সমান দিয়েছে 10 ভোল্ট, সি দিয়েছে ভিএবি সমান হচ্ছে 20 ভোল্ট, আর এদিকে অপশন ডি দিয়েছে ভিএবি সমান -10 ভোল্ট। এগুলো ম্যাচিং করাতে হবে। তাহলে প্রথম পয়েন্ট এটা যদি আমার ই হয়, এটা যদি আমার আর হয়, তাহলে ভি এ মাইনাস ভিবি সমান ওহমের সূত্র অনুযায়ী ই মাইনাস আই আর হবে। এটাকে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হিসেবে ভেবে নিতে পারি। ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে ই মাইনাস আই আর হবে। এবার আমরা আই এর মান এক এক করে বসাবো, আমরা অ্যান্সার গুলো বার করবো। আই ইকুয়াল টু, এটাকে আমরা ব্যাটারির অভ্যন্তরীণ রোধও তো ভাবতে পারি, যদিও নয়, অভ্যন্তরীণ রোধের ন্যায়ই কাজ করছে। তাহলে দেখো, ব্যাটারি যেদিকে কারেন্ট দেয় সেদিকে যদি কারেন্ট যায়, তাহলে অভ্যন্তরীণ রোধটা বিয়োগ হয় আমরা জানি। তাহলে আই সমান প্রথমে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে ভিএবি যেটা এটা সমান হবে ই মানে কত 10 ভোল্ট মাইনাস 5 × 2, তাহলে 5 অ্যাম্পিয়ার, 5 × রোধ হচ্ছে 2, তাহলে 10 - 10 সমান হচ্ছে 0 ভোল্ট। তাহলে 0 ভোল্ট যদি হয়, তাহলে এই 5 অ্যাম্পিয়ারের সাথে 0 ভোল্ট কানেক্টেড, এইটা হলো অ্যান্সার। 2 নাম্বার, আই ইকুয়াল টু যদি -5 অ্যাম্পিয়ার হয়, তাহলে ভিএবি সমান হবে 10 মাইনাস আই হচ্ছে -5, মাইনাস মাইনাস প্লাস, তাহলে +10 সমান হচ্ছে 20 ভোল্ট। তাহলে 20 ভোল্ট মানে হচ্ছে এইটা এটার সাথে কানেক্ট হবে। আই ইকুয়াল টু যদি 0 অ্যাম্পিয়ার হয়, তাহলে ভিএবি সমান এখানে 0 বসে যাবে, তাহলে শুধুমাত্র 10 ভোল্ট পড়ে থাকবে। তার মানে এইটা হয়ে গেল কানেক্টেড টু দিস। আর আই যদি ধাতব তার দিয়ে কানেক্ট হয়, কি বললো রে, কিছু ভুল বললাম? ধাতব তার দিয়ে কানেক্ট করলে কি হবে? ধাতব তার, তাহলে ধাতব তার মানে হচ্ছে এখানে বলতে চেয়েছে ধাতব তার, তার মানে এইটা হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে রোধ, আর এইদিকে কোনো রোধ নেই। এরা বলার চেষ্টা করেছে ধাতব তার মানে পারফেক্ট ধাতব, যার হচ্ছে রোধাঙ্ক নেই বললেই চলে, তার মানে এখানে রোধ হচ্ছে 0। তাহলে এখানে যে কারেন্ট, সেই কারেন্টটা যদি আমি আই ধরি, তাহলে আইটা তখন আমার হবে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে রোধ হচ্ছে 2 ওহম, 10 ভোল্ট, তাহলে কারেন্ট সমান হবে 10/2 সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 অ্যাম্পিয়ার যখন হয়, তখন যা কেস হবে তাই, তাহলে 0 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে হবে এইটা। তার মানে আমার অ্যান্সার কি হবে? একেরটা হবে আমার এ, দুইয়েরটা হবে আমার সি, তিনেরটা হবে আমার বি, চারেরটা হবে আমার এ। কোনটার সাথে ম্যাচ করছে? অপশন বি। এটা কি বোঝা গেল? লাস্টেরটা কানেক্ট করে দাও। ধাতব তার মানে বলতে চেষ্টা করেছে যে ওর কোনো রোধ নেই, মানে জাস্ট কানেক্টেড, জাস্ট টাচ করে দিয়েছে, তাহলে একটা বদ্ধ বর্তনী হয়ে গেল। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। লাস্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি আরেকবার। এইটা তোমার দুই দিকে বিভব সমান হয়ে যাবে, সেটাও আমি বলতে পারি, একদম ঠিক বলেছো। কিন্তু আমি সেটার ফান্ডাটা বললাম। এইটা ধরে নাও ধাতব তার, এটাও ঠিক। ধাতব তার দুটো পয়েন্টে যদি টাচ করে, তাহলে মনে রাখবে সেখানে কোনো বিভব পয়েন্ট থাকবে না। ধাতব তার মানে হচ্ছে রোধ নাই বললেই চলে, কিন্তু যদিও থাকে, কিন্তু এরা যখন মেটালিক ওয়্যার বলবে, টাচিং বলবে, তখন কিন্তু তোমার ঝুকুঝুতি করে আর তুমি ধরতে যাবে না যে রোধ আছে। তার মানে এখানে রোধ নেই। তাহলে এটা হচ্ছে ই, ই মানে কত 10 ভোল্ট, আর এটা হচ্ছে আর, আর মানে কত 2 ওহম। এই কথাটা যেটা সোনু বলল সেটা কিন্তু একদম পারফেক্ট, যে ধাতব তার কানেক্ট করলে দুটো পয়েন্টের বিভব সমান হয়। ধাতব তার দুটি পয়েন্টে কানেক্ট করলে, দুটি বিন্দুতে কানেক্ট করলে কিছু ক্যালকুলেশন করারই দরকার নেই, ওই দুই পয়েন্ট বিভব সমান হবে।
ওই দুই বিন্দুর বিভব সমান হবে। বিভব যদি সমান হয়ে যায় তাহলে বিভব পার্থক্য ডেল্টা ভি সমান 0 হবে। আর ডেল্টা ভি মানেই তো আমার এখানে ভি এ বি, এটা সমান 0 হবে। এবার আমি আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করলাম যে এ আর বি এর মধ্যে যদি কানেকশন হয়ে যায় তাহলে কারেন্টটা আমার এরকম করে ফ্লো করবে আই। এখানে তো রোধ নেই, আর সমান 0, তাহলে শুধুমাত্র আর হচ্ছে 2 ওহম, এখানে হচ্ছে 10 ভোল্ট, তাহলে কারেন্ট সমান হবে 10/2 অ্যাম্পিয়ার, তার মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে ব্যাটারির এই এ আর বি এর মধ্যে ভি এ বি যেটা, সেটা হবে ভি এ মাইনাস ভিবি। তাহলে এইটা সমান কি হবে, এখানে শুধুমাত্র ই দেখছি প্লাস 10 ভোল্ট মাইনাস আই ইন্টু আর। তাহলে 10 মাইনাস আই মানে হচ্ছে 5 ইন্টু 2, তার মানে হচ্ছে 10 - 10 সমান হচ্ছে 0 ভোল্ট। এইভাবেও তোমার আসবে, আর ডাইরেক্ট তুমি এইভাবে করে নিতেও পারো। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে, দেখো এইটা 22-এরটা, তোমাদের এমসিকিউ এর 22-এরটা। আমরা সব এমসিকিউ গুলো করব, তার আগে এমসিকিউ 20টা করি, এমসিকিউ 20 আর 22, পেজ নাম্বার 306, 20, এমসিকিউ। এমসিকিউ 20টা কি দেওয়া আছে দেখো, 2.68 এ প্রতিটি রোধের মান আর হলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? খুব সিম্পল সিম্পল প্রবলেম, কিন্তু এগুলোই পরীক্ষার হলে পড়বে। এখানে এ বিন্দু, তিনখানা রোধ পরপর পরপর আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ভালো করে বোঝো, এখান থেকে উঠলো, এটা গেল এখানে কানেক্টেড, এখান থেকে ট্যাপিং হলো, এটা গেল এখানে কানেক্টেড, এরকম দিয়েছে। এটা হচ্ছে আর, এটা আর, এটা আর, এটা আর। আজকে অমর্ত্য নেই, অমর্ত্য আছিস? বিজিত, কি ব্যাপার তোর আজ চুপচাপ কেন? বিজিত, ও বাবা, মেরেছে হয়তো তোকে কেউ, বাড়ির লোক মেরেছে, মারে এখন আর? উম, এখনো মারে? সর্বনাশ। দেখো, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা কি করবো, এইগুলোকে সিম্পলি আমরা সাজাবো, কোন রকম আহ চাপ না নিয়ে সাজাবো। দেখো, এইটা এ বিন্দু, আমার এ বিন্দু, আর এটা হচ্ছে তোমার বি বিন্দু। এই দুটো বিন্দুর মধ্যে তোমাকে রোধ বার করতে দিয়েছে তুল্য। কিন্তু আমি এই সি বিন্দু আর ডি বিন্দুকে কারোর সাথে কানেক্ট করতে পারছি না, কারণ এখানে পরিবাহী তার নেই, সব রোধক দেওয়া আছে। তাহলে এই বিন্দুটাকে ধরে নাও সি, এটাকে ধরে নাও ডি। তাহলে এই যে এই একই লাইনে আমরা লিখবো না, উপর নিচে করে লিখ, ধর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, উপর নিচে করে লিখলাম। এবার আমি দেখব কোন পয়েন্টের সাথে কোন পয়েন্ট কিভাবে কানেক্টেড। দেখো, এইটা যদি এ হয় তাহলে এটাও এ, পরিবাহী তার। এ আর সি এর মধ্যে দেখছি একটা রোধ আর, তাহলে এ আর সি এর মধ্যে একটা রোধ আর হলো। এ থেকে ডি যেতে গেলে, এ থেকে ডি যেতে গেলে আর একটা রোধ আর, তাহলে এ থেকে ডি যেতে গেলে আর একটা রোধ আর। আবার সি থেকে ডি এর মধ্যে একটা রোধ আর, সি থেকে ডি এর মধ্যে আর একটা রোধ আর। এবার সি থেকে বি, এটা বি মানে এটাও বি, সি থেকে বিতে যেতে গেলে একটা রোধ আর, সি থেকে বিতে যেতে গেলে একটা রোধ আর। আবার ডি থেকে বিতে যেতে গেলে আর একটা রোধ আছে। তাহলে সব রোধগুলো আমি নিয়ে নিলাম এক এক করে, এবং এদের প্রত্যেকটার মান হচ্ছে আর 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 আর। এবার বলো তো দেখি, এটা কেমন ধরনের প্যাটার্ন সেজুতি? এটা কি চিনতে পারছিস? কোথাও দেখেছিস?
এরকম ধরনের জিনিস। এক্স্যাক্টলি হুইস্টন ব্রিজ, একদম ঠিক। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ। এখানে ছিল আমার গ্যালভানোমিটার, এখানে আমার গ্যালভানোমিটার ছিল। ওখানে কে থাকলো আমার কোনো যায় আসে না। কারণ ওখানে কেউ থাকলো আর না থাকলো তাতে এই বর্তনীর কোনো কিছু যায় আসে না। কখন? যখন এই রোধ বাই এই রোধ সমান এই রোধ বাই এই রোধ হয়। আমরা দেখছি এটা 1:1। এটা বা এটাও দেখছি 1:1। এটা বা এটাও দেখছি 1:1। তার মানে আমার এখানে কি রোধ থাকলো এটা আর কোনো যায় আসে না, বাদ। তার মানে এইটাকে আমরা লিখতে পারি হুইস্টন ব্রিজ নীতি। এটা হুইস্টন ব্রিজ দিয়ে আমরা করতে পারি। তাহলে হুইস্টন ব্রিজ দিয়ে করলে এই ওপর নিচটা বাদ যাবে। এই এ থেকে বি এর মধ্যে বাদ যাবে না কিন্তু। এই উপরের দুটো ট্রান্সভার্স বাদ যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে একটা আর, আবার আর একটা আর, আবার নিচে এখানে একটা আর, আবার আর একটা আর, নিয়ে এই হচ্ছে তো আমার ব্রিজটা। এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি। এটা আর, এটা আর, এটা আর, এটা আর। তাহলে আর আর কত হয়? 2r। রোধ তো যোগ হয়। এটার সাথে এটা হবে 2r। তাহলে 2r বাই 2r কত হবে? 2r প্যারালাল 2r কত হবে? r হবে। তাহলে অপশন সি। এইগুলোই কিন্তু পরীক্ষায় পড়বে। অনেক কিছু করার পর দেখা গেল পরীক্ষায় আমি কোনো কিছু করতে পারছি না। সেরকম একদম করা যাবে না। সহজ, সহজ জিনিসগুলোকে সহজভাবেই খেলে দিতে হবে। এটা সবাই বুঝতে পেরেছো? একটু আওয়াজ যদি দিতে তাহলে আমার একটু সুবিধে হতো। আ ব্যাস, দুজন বুঝতে পেরেছে। ওকে। সুহানা নাকি? সুহানা আছিস? নম্রতা? হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। দেখুন এবার আমরা ২২ এরটা করি। ২২ এরটা দেখো ৫ টি সমমানের ৫ টি সমমানের রোধ যাদের মান R তাদেরকে ২.৬৯ চিত্রের মতো সংযুক্ত আছে। A এবং B এর মধ্যে V ভোল্ট ব্যাটারি সংযুক্ত করা হলে প্রবাহের মান কত হবে? দেখে মনে হয় বাপরে বাপ! কি দিয়েছে। এটা দিয়েছে C, এটা দিয়েছে D, এটা দিয়েছে E। আর নম্রতা বলছি, সৃজা যে একা একা ভোজ খেতে চলে গেল তোকে ডাকেনি? তোকে ডাকলো না? একা খেয়ে নিল? ও তো ও তো গেছে, কিন্তু আমি বললাম যে ও একা ভোজ খেয়ে নিচ্ছে তোদেরকে বলছে না, তো অন্যায়। চলো, এইটি বলো দেখি, কে বুদ্ধি করে। অমর্ত্য তুই প্রথমে বল। এই এ আর বি বিন্দুকে, এ বিন্দুটাকে যদি টেনে বাম দিকে, এই যে এইটা এই এ বিন্দুটাকে টেনে যদি এইদিকে তুই ফেলে দিস তাহলে দেখতে কেমন হবে? আর এই বি বিন্দুর এই ডান্ডাটাকে এইদিকে যদি টেনে দিই, তার তো এরকম তোর সিস্টেমেটিক মিলিটারির মতন ওইভাবে সেজে থাকে না। তার তো জড়সড় থাকে। আমরা এরকম করে চেহারা দিয়েছি। এই এটাকে যদি জোর করে টেনে, এ এবং এফ টাকে জোর করে ওইদিকে টেনে নিই রিফ্লেকশন করে, তাহলে এইটা দেখতে এরকম হবে না? দেখ তো। এটা সি, এটা ডি, এটা ই, ই, আর এইদিকে যাচ্ছে তোর বি। টেনে দিয়েছি বিটাকে। আর এই পুরো যে ম্যাটেরিয়ালটা ছিল এই ম্যাটেরিয়ালটাকে ওইদিকে টেনে দিয়েছি। তাহলে এইটা এখন এরকম হয়ে যাবে। এটা হচ্ছে দেখো ভালো করে বোঝো। এটা এফ, সরি এটা এফ, এটা হচ্ছে বি, সরি বি নয় এ।
এটা ছিল এ। এ এখানের মধ্যে একটা কানেকশনে ছিল, রোধ ছিল, এই যে এই রোধটা দিলাম, এই রোধটা এখন এখানে। আর এদের দুজনের মধ্যে ডি আর ই এর মধ্যে একটা ছিল, আর সি আর ডি এর মধ্যে একটা ছিল। তাহলে এটা কি হলো গো আলটিমেটলি? এটা আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর। এটাকে ঘুরিয়ে দাও একটু, স্টিয়ারিং ঘোরানোর মতো, তাহলে এটা আগেরটার মতো হয়ে গেল না? প্রিয়ন্তন, এগুলো কি পারতিস? পড়েছিলিস? কয়েকটা? 22-এরটা কি বেঁচে ছিল? শুধু, ও, হিন্টস আছে। তো যাই হোক, আমরা আমরা ওইসব হিন্টস মানি না, আমরা নিজেদের মতন করি। আমরা দেখার চেষ্টা করি আমরা করতে পারছি কিনা। এবার এর চেহারা হচ্ছে এরকম। এবার বলেছে ভি, এ এবং বি এর মধ্যে ভি ভোল্টের ব্যাটারি যোগ করা হলো। তাহলে এখানে দেওয়া আছে ভি ভোল্ট। তাহলে এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা তো ব্যাকার দ, কারণ পি বাই কিউ সমান আর বাই এস। এটা হয়ে যাচ্ছে, এটা হুইস্টন ব্রিজের তৌল অবস্থা হচ্ছে। তৌল অবস্থা মানে হচ্ছে প্রতিমিত অবস্থা বা ব্যালেন্স কন্ডিশন। তার মানে এটা বাদ। তাহলে টু আর উপরে, নিচে টু আর, তাহলে হয়ে গেল তোমার আর, আর হয়ে গেল। তাহলে নেট এটার রোধ হয়ে গেল আর। তাহলে বর্তনীর প্রবাহ কত হবে? এটা যদি কারেন্ট হয় তাহলে এটা গিয়ে দাঁড়ালো, এটা হচ্ছে ভি, আর এটা টোটাল রেজিস্ট্যান্স, নেট রেজিস্ট্যান্স হয়ে গেল আর। তাহলে কারেন্ট কত হবে বর্তনীর? বর্তনীর কারেন্ট আই যদি হয় তাহলে হবে ভি বাই আর। কি চেয়েছে? চেয়েছে এফসি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। বর্তনী প্রবাহ চাইনি, ও চেয়েছে এফসি এর মধ্যে দিয়ে প্রবাহ কোথায় যাবে। তাহলে দেখো তো, এফ এইটা, সি এইটা, বর্তনীতে প্রবাহ আছে আই। তাহলে আমরা জানি এইটা যেহেতু বাদ, তাহলে এইদিকে যাবে আই বাই টু, এইদিকে যাবে আই বাই টু, কারণ এদিকের রোধ হচ্ছে টু আর, এদিকের রোধ হচ্ছে টু আর, দুই দিকের রোধ টু আর। তাহলে আই বাই টু মানে হচ্ছে এফসি এর মধ্যে দিয়ে যে প্রবাহ, সেটা হবে এই যে মূল প্রবাহ তার অর্ধেক। এইটা হচ্ছে মূল প্রবাহ, যেটা এ দিয়ে ঢুকছে, ঢোকার পর দুটো ভাগে ভেঙে যাচ্ছে। তাহলে আই বাই টু মানে হচ্ছে ভি বাই টু আর। ব্যাস, হয়ে গেল, গল্প শেষ। তাহলে অপশন সি। নেক্সট 23-এরটা দেখো। 23-এটা কি বলেছে? 2.71 নং চিত্রে, এগুলো আমি কয়েকটা করে দিচ্ছি কেন, যাতে করে বাদ বাকিটা তোমরা করো, কিন্তু কোনোটা বাদ দিও না। 2.71 নং চিত্রে দেখানো বৈদ্যুতিক নেটওয়ার্ক বা জালিকার ক্ষেত্রে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত? এটা কি করতে পেরেছো কেউ? চেষ্টা করেছো? কেন বলো তো? ওরা কি দোষ করলো? কেন, কি দোষ করলো? ওদেরকে মাঝে দুটো তারকে বাদ দিয়ে দিলি, তো কাঁদবে না? এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। ঠিকই বলেছো তুমি। দেখো, এইটা যদি আমরা এবার পয়েন্টের নাম দিই, এটার নাম দিলাম আমরা এ বড় হাতে, এটার নাম দিলাম ধরে নাও বি বড় হাতে, এটার নাম দিলাম আমরা সি, এটার নাম দিলাম ডি। কারণ এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে এ। তাহলে দেখো, এখানে এ, এখানে বি যদি আমি রাখি, এখানে যদি সি রাখি, এখানে যদি ডি রাখি, তাহলে এ আর সি এর মধ্যে কটা রোধ? একটা রোধ, বসিয়ে দিই। এ আর ডি এর মধ্যে কটা রোধ? একটা রোধ, বসিয়ে দিই। ডি আর বি এর মধ্যে কটা রোধ? একটা রোধ, বসিয়ে দিই। সি আর বি এর মধ্যে কটা রোধ? একটা রোধ, বসিয়ে দিই। আবার সি আর ডি এর মধ্যে দুটো রোধ, যাতে যারা সিরিজে আছে, তার মানে টু আর, বসিয়ে দিই।
এটা আর 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 আর। এবার এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি। তাহলে দেখো, এটা বাই এটা সমান 1:1, আবার এটা বাই এটাও হচ্ছে 1:1। তাহলে দুটো পি বাই কিউ সমান আর বাই এস যদি হয়ে যায়, তাহলে এখানে কে থাকলো না থাকলো তাতে আমার পৃথিবীর কোনো যায় আসে না। কে বলেছে? আমরা কেউ বলিনি, হুইস্টন বলেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যদি এই ধরনের স্ট্রাকচার হয় তাহলে সি এবং ডি এর মধ্যে কোনো প্রবাহ যাবে না এবং তারা সমবিভবে থাকবে, এবং সেই পার্টটুকুকে আমরা কেটে ফেলে দিতে পারি। তা আমরা ফেলে দিচ্ছি। ফেলে দিলে যেটা হবে, এটা আর আর টু আর, নিচেও হবে টু আর, টু আর হবে প্যারালাল, টু আর প্যারালাল টু আর, তার মানে হবে আর। অ্যান্সার হচ্ছে আর। তাহলে অপশন ডি। তাহলে দেখতে মনে হচ্ছে হুইস্টন ব্রিজ নয়, কিন্তু বেসিক্যালি হুইস্টন ব্রিজ। নেক্সট, তারপরটা দেখো 24-এরটা। 24-এটা দেখো, 2.72 নং চিত্রে প্রদর্শিত বর্তনীর তড়িৎ প্রবাহ আই আর6 রোধের উপর নির্ভর করে না। তাহলে একটা বর্তনী আঁকি, তোমাকে কিন্তু বুদ্ধিটাকে কিন্তু অ্যাক্টিভ করে রাখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে ঝপা ঝপ সব হবে। এবার আমি বসাই, মানগুলো বসাই। এখানে দেখিয়েছে কারেন্ট হচ্ছে আই, এখানের রোধ হচ্ছে আর5, এখানের রোধ হচ্ছে আর1, এখানের রোধ হচ্ছে আর2, এখানে হচ্ছে আর3, এখানে হচ্ছে আর4, এখানে হচ্ছে আর6। বলছে এই যে প্রবাহ আই, আই আর6 এর উপর নির্ভর করে না, উপর নির্ভর করে না। এই যে কোনো রোধের উপর যখন কারেন্ট নির্ভর করবে না, তখন আমাদের মাথায় কিন্তু টনক নাড়িয়ে দিতে হবে যে এখানে নিশ্চয় হুইস্টন ব্রিজের কিছু গল্প আছে। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে লিখি, এই পয়েন্টটাকে যদি ধরে নাও, আমি পয়েন্ট গুলো বসাচ্ছি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা এটা, তাহলে তার মানে এটাও এ, এটা যদি আমরা বি ধরি তাহলে এটা হচ্ছে বি, এইটাকে ধরে নাও সি, এটা হচ্ছে ডি। তাহলে দেখো এ আর এ জুড়ে দাও। তাহলে এই এই বর্তনীটা কেমন দেখতে হবে? ব্যাটারিটা ধরো এখানে দিলাম, তাহলে ব্যাটারির পর গিয়ে একটা রোধ থাকবে আর5, তারপর আর5 গিয়ে কানেক্ট হয়েছে কোথায়? এ তে। আর5 গিয়ে কোথায় কানেক্ট হচ্ছে? এ তে। আবার ব্যাটারির এই প্রান্তটা কানেক্ট কোথায় হয়েছে? বি তে। আর সি আর ডি দুটো পয়েন্ট, এটা উপরে রাখছি সি, নিচে রাখছি ডি। এবার দেখো সব কানেক্ট করো। এখানে হচ্ছে এ থেকে সি তে আর3, এ থেকে ডি তে আর1, এ থেকে সি তে আর3, এ থেকে ডি তে হচ্ছে আর1, ডি থেকে বি এ, ডি থেকে বি এ হচ্ছে আর2, আর সি থেকে বি এ হচ্ছে আর4। এই সি আর ডি এর মধ্যে আছে আর6। এটার উপর নির্ভর করে না কখন? এই মিডিলটার উপর কখন নির্ভর করবে না? শর্তটা কি? হুইস্টন ব্রিজের নীতিটা কি? আর6 এর উপর কখন নির্ভর করবে না বলো? এখানে এটা আর3, আর4, আর1, আর2, এরকম যে বর্তনীটা আছে, এখানে হচ্ছে আর3, এখানে হচ্ছে আর4, এখানে হচ্ছে আর1, এখানে হচ্ছে আর2, এই বরাবর কারেন্ট ব্রাঞ্চিং হয়েছে। এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সে হচ্ছে আর6, তার উপর নির্ভর করে না। এরকম করেও রেজিস্ট্যান্স কখনো কখনো দেখানো হয়। নির্ভর যদি না করে তাহলে আমরা বলতে পারি যে এটা বাই এটা সমান এটা বাই এটা। তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে আর3 বাই আর4 সমান হচ্ছে আর1 বাই আর2। দেখো কি দিয়েছে, তার মানে আর1 আর4 সমান হচ্ছে আর2 আর3, অপশন বি। তাহলে এটা হচ্ছে আর1 আর4 সমান, হ্যাঁ তার উপর তো নির্ভর করে না বলেনি।
মান তো জিজ্ঞেস করেনি, অবশ্যই নির্ভর করছে, তার জন্য ওটা বলেনি। R5 এক্সট্রা অ্যাডেড, এই R5 এর পর হুইস্টন হয়েছে। হুইস্টন তো যেখানে সেখানে হতে পারে। বলো তোমার প্রশ্নটা বলো আরেকবার। কোনো 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 ভ্যালু রাখে না, কারণ আমার ওর শর্তটার মধ্যে R5 আসে না। এবার যদি তোমাকে বলে কখন কখন R6 এর উপর নির্ভর করবে না, সেই শর্তে R5 আসে না। কারণ ও ওই হুইস্টন ব্রিজের যে তৌল অবস্থা বা প্রতিমিত অবস্থায় R5 এর কোন রকম কোনো প্রভাব নেই। কারণ যাই কারেন্ট আসুক না কেন, যাই বিভব পার্থক্য দুই প্রান্তে হোক না কেন, যদি R3/R4 সমান R1/R2 হয়, তাহলে সি আর ডি এর মধ্যে বিভব প্রভেদ সর্বদা একই থাকবে। এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। বোঝাতে পারলাম? কিন্তু কিন্তু অবশ্যই আয়ের মান R5 এর উপর নির্ভরশীল 100% সিওর। কারণ ওটা একটা রোধ এড হয়ে আছে। ওটা যদি 0 হয় রোধ বেশি, মানে কারেন্ট বেশি হবে। ওটার ভ্যালু যদি বেশি বেশি হয় কারেন্ট তত তো কমে যাবে। বুঝ গেয়া? চিরন্তন, আর সবাই বুঝেছো? তাহলে হুইস্টন ব্রিজ এইভাবে। তারপর 25 টা করবে মিটার ব্রিজ সংক্রান্ত, আমি অঙ্ক করাতে চাইছি না, এগুলো খুবই ইজি, সবাই করে নেবে। মিটার ব্রিজে হুইস্টন ব্রিজেরই নীতি, খালি হচ্ছে ওই একটু তফাৎ করতে হবে, খালি এল আর 100 - এল হবে। নেক্সট আমরা চলে আসি পোটেনশিওমিটার। ধরে নাও আমরা 11 থেকেই শুরু করি। বল, হ্যাঁ, কোনটা দেখবো? 25। 25 তো দিলাম তোমাদের হোমওয়ার্ক। এটা কি একটু খুব টিপিক্যাল? আচ্ছা বলেই দিই যা। দেখো 25 বলেছে নিচের চিত্রে একটি সাম্য অবস্থায় হুইস্টন ব্রিজকে দেখানো হলো। খুব ভালো কথা। হুইস্টন ব্রিজটাকে সাম্য অবস্থায় দেখানো আছে। সাম্য অবস্থাটাকে কখনো কখনো তৌল অবস্থা বলতে পারে। আমি একটু হালকা জল খেয়ে আসি। হুম, সরি। দেখো নিচের চিত্রে সাম্য অবস্থায় হুইস্টন ব্রিজকে দেখানো আছে। এখন পি রোধকে যদি 11 ওহম দ্বারা পরিবর্তিত করা হয়, তবে নিচের কোন পদক্ষেপটি নিলে বৃষ্টি আর সাম্যে আসবে না? সর্বনাশ। দেখি, তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে দেখি, এখানে একটা ব্যাটারি দিয়েছে। ব্যাটারির তড়িৎচালক বল বলেছে ই, অভ্যন্তরীণ রোধ দেখায়নি, দেখবো না আমরা। এখানে দিয়েছে একটা রোধ, এখানে আবার একটা রোধ, এখানে একটা রোধ, এখানে আবার একটা রোধ, আর এই কানেকশন। ঠিক। পি, এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা এস। এইখানে আছে আমার কারেন্ট যেটা মাপে সে। ভালো কথা। তো দেখো, পি বাই কিউ, পি সমান দিয়েছে প্রথমে 10 ওহম, কিউ সমান দিয়েছে 100 ওহম, আর সমান দিয়েছে 20 ওহম, এস সমান দিয়েছে 200 ওহম। তাহলে যেটা বলা আছে, যেটা সাম্যাবস্থায় আছে, এটা হুইস্টন ব্রিজ, বুঝতেই পারছো, এটাকে এরকম করে দিলেই হুইস্টন ব্রিজ হবে। তার মানে হুইস্টন ব্রিজটা রয়েছে। তাহলে এটা সামনে আছে, তাহলে পি বাই কিউ সমান আর বাই এস হলে এখানে কোনো কারেন্ট যাবে না। কারণ এটা গিয়ে দুটো ব্রাঞ্চিং হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, দুটো ব্রাঞ্চিং হচ্ছে, গিয়ে এই দুটোর বিভব সমান হলেই তবেই তোমার এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না। তাহলে শর্ত হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। এটা এনসিওর্ড। দেখো এটা একের 10, এটাও 1/10, তাহলে এটা এনসিওর্ড। তার মানে যেটা বলা আছে সেটা ঠিক বলা আছে, মনে মনে দেখে নিলাম। এবার বলছে পি রোধকে 11 করে দিয়েছে, তাহলে পি ছিল 10, একে চেঞ্জ করে দিল 11 ওহম। তাহলে আমার এইটা 11, এটা
এটা 11, এটা 100 আছে, আগে ছিল। এটা ছিল তোমার 20, 20 আর এটা ছিল 200। তাহলে কি করলে আর ফিরে আসবে না? অনেক কিছু করলেই তো ফিরে আসবে না। কি করলে ফিরে আসতে পারে সেটা দেখি। এইটা যদি আমি 110 করে দিই তাহলে ফিরে আসবে। অপশন। এটা 110 করে দিলে ফিরে আসবে। আমার রেশিওটা যেমন ভাবেই হোক না কেন, এটা বা এটা, এটা বা এটা কত হলো? 1 এর 10, এটা বা এটা 1 এর 10, তাহলেই কিন্তু তোমার চলে আসবে। কিন্তু এখানে কি করলে আসবে না দেখো। আর এর মান 2 বৃদ্ধি করলে, আর এর মান যদি 2 বৃদ্ধি করি তাহলে কি হবে? তাহলে আমরা এক করে কন্ডিশন ওয়াইজ দেখি। তাহলে আর এর মান 2 বৃদ্ধি করলে কি হবে? তাহলে হবে 11/100 একদিকে হচ্ছে, আর এদিকে হচ্ছে 2 বৃদ্ধি করলে 22/200। তাহলে এটাও তো 11/100। তাহলে হয়ে গেল ব্যালান্স। তাহলে অপশন এ বাদ। অপশন এ বাদ কেন? কারণ অপশন এ যখন আমি দিচ্ছি তখন কিন্তু হুইস্টন ব্রিজ নীতি মেনে চলছে। তারপরটা দাও। এস এর মান 20 বৃদ্ধি করলে এটা তাহলে 1 নাম্বার অপশনটায় সাম্য থাকবে। কিন্তু আমার প্রশ্নে বলেছে সাম্য থাকবে না। সেজন্য এটা বাদ চলে গেল। 2 নাম্বার অপশন বি যেটা দেওয়া আছে সেটা বলছে এস এর মান 20 বৃদ্ধি করা হলো। তাহলে এস এর মান 20 বৃদ্ধি করলে কত হবে? পি বাই কিউ তো আমার হয়ে আছে এখন 11/100, আর আর বাই এস দাঁড়ালো তোমার 20/220। তার মানে এটা দাঁড়ালো 20 করলে 220, 20/220 করলে কত হবে? শূন্য শূন্য কাটলো, 1 এর 11 হয়ে গেল। এটা এটা হচ্ছে 11। তাহলে এইটা 1 এর 11, আর এটা হলো 11/110, দুটো তো আলাদা হয়ে গেল। তাহলে পি বাই কিউ অসমান আর বাই এস হলো। তাহলে এটা সাম্য নয়, তাহলে এটা অ্যান্সার হবে। আর কি বলেছে? তাহলে অন্যগুলো চেক করি। তাহলে এটা সাম্য হচ্ছে না, নো সাম্য। দুটো সেম নয়, পি বাই কিউ সমান আর বাই এস হচ্ছে না এখানে। একটা 11 মানে 11 বাই এটা 100 মানে 11%, আর এটা 1-এর 11 মানে 9%। এটা 9-এর 100, 100 যদি করি, এটাকে যদি 100 করতে চাই তাহলে এটা 9.99% হবে। সো দুটো আলাদা হয়ে গেল। তাও আমরা আমাদের নিজেদের তসল্লির জন্য 3 নাম্বারেরটা দেখি। অপশন সি দিয়েছে কিউ এর মান 10 ওহম বৃদ্ধি করা হলো। কিউ এর মান 10 ওহম বৃদ্ধি করলে আমার সুন্দর ম্যাচিং হয়ে যাচ্ছে। কিউ 10 ওহম বৃদ্ধি করলে কি হবে? 11/110 পি বাই কিউ। আর আর বাই এস তো আমার চেঞ্জ হচ্ছে না। তার মানে হচ্ছে 20/220। তাহলে এটাও হচ্ছে 1-এর 10, এটা হচ্ছে 1-এর 10। সরি, এটা 200, 1-এর 10। তারপরটা বলছে গুণফল আর কিউ সমান 2200 ওহম স্কোয়ার করা হলে। তাহলে গুণফল কি করব? আর কিউ সমান, তাহলে আমরা লিখি পি আর কিউ সমান, তাহলে পি এটা চেঞ্জ করেছি আমরা, চেঞ্জ করে হয়েছে তোমার 11, এস আছে 200, আর এইটা আমার জানা নেই। তাহলে 11/কিউ সমান r/200। তাহলে ডি হচ্ছে 11/কিউ সমান r/200। তার মানে আর কিউ ইকুয়াল টু, তাহলে এটা তো শর্ত হচ্ছে, সাম্যের শর্ত। তাহলে আর কিউ ইকুয়াল টু 2200 যদি হয়ে যায় তাহলেও কিন্তু সাম্যাবস্থা থাকবে। তাহলে শুধুমাত্র অপশন বি যেটা, সেটা সাম্যাবস্থা থাকছে না। জাস্ট মিলিয়ে মিলিয়ে দেখা। বোঝা গেল? ওকে, দেখো প্রথম পোটেনশিওমিটারে আমরা দুটো অঙ্ক করি, তাহলে আমাদের একটু ফান্ডাটা ক্লিয়ার হবে। পোটেনশিওমিটারের 11 নম্বর প্রবলেম। প্রবলেম নাম্বার 11, পেজ নাম্বার হচ্ছে 305। কি দিয়েছে? চিত্রে 266 তে প্রদর্শিত একটি বর্তনীতে ই তড়িৎচালক বল বিশিষ্ট তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে নগণ্য। সি হলো পোটেনশিওমিটারের তার, এবি হলো মধ্যবিন্দু। সি হচ্ছে এবির মধ্যবিন্দু। পোটেনশিওমিটারের তারের তুলনায় ভোল্টমিটারের রোধ খুব বেশি নয়, তবে ভোল্টমিটারের পাঠ কত হবে? ট্যান ট্যানান।
কি বলেছে? ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নাই। সি হলো সি হলো পোটেনশিওমিটার তার এবি এর মধ্যবিন্দু। পোটেনশিওমিটারের তারের তুলনায় ভোল্টমিটারের রোধ খুব বেশি নয়, কিন্তু নগণ্য বলেনি, খুব বেশি নয়। করবো তাহলে ভোল্টমিটারের পাঠ কত হবে? দেখা যাক কি হবে। দেখো, তার মানে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, এরকম একটা ব্যাটারি দিয়েছে ই, আর এখানে একটা রোধ দিয়েছে, তার এই হাফ হাফ পয়েন্ট, মানে এই রোধটা যদি আমি বড় হাতের আর ধরি, এই মধ্যবিন্দুতে একটা ভোল্টমিটার অ্যাড করেছে। এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমরা যদি ধরি পোটেনশিওমিটারের মোট রোধ, পোটেনশিওমিটারের মোট রোধ যদি আমরা ধরি, ধরে নাও আর, তাহলে এই অংশটা হবে R/2, এই অংশটা হবে R/2। তার মানে তার মানে এখানে এর রোধ যদি আমরা ধরলাম, ভোল্টমিটারের রোধ ধরলাম ছোট হাতের আর, ভোল্টমিটারের রোধ কম, কিন্তু খুব, মানে বিশাল, মানে একদম নগণ্য নয়। ভোল্টমিটারের তো বাম্পার রোধ থাকে, সেই রোধটাকে আমরা ধরলাম ছোট হাতের আর। তাহলে বর্তনীটা দেখতে কেমন হবে? এইটা হচ্ছে আমার ই, এখানে হচ্ছে আমার R/2, এখানে হচ্ছে আমার R/2। এটা কিন্তু একদম পোটেনশিওমিটারের অঙ্ক নয়, এটা এখানে পোটেনশিওমিটারের নামটা দিয়েছে বলে পোটেনশিওমিটার বলছে। এখানে দিয়েছে আর, ভোল্টমিটারের আর রোধটাকে এখানে অ্যাড করলাম। এখন প্রশ্নে জিজ্ঞেস করেছে এই এ এবং এই সি, এই দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত, সেটা জিজ্ঞেস করেছে। তাহলে ভোল্টমিটারের পাঠ মানেই বিভব প্রভেদ, এখানে ভোল্টমিটার আছে, তার পাঠ মানেই হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। তাহলে প্রশ্নে চেয়েছে ভিএসি সমান কত। কোনো চাপ নেই, আমরা প্রথম দেখব যে বর্তনীর প্রবাহ কত হয়। যদি বর্তনীর প্রবাহ কত হয় সেটা আমরা দেখবো। তাহলে বর্তনীর প্রবাহ কত হবে? বর্তনীর প্রবাহ হবে, এটা যদি আই হয়, আই যদি কারেন্ট হয়, তাহলে আমরা জানি বর্তনী প্রবাহ, বর্তনী প্রবাহ যেটা, সেটা হচ্ছে আই ইকুয়াল টু ই বাই আর ইকুইভ্যালেন্ট। তুল্য রোধ যত হবে, তুল্য রোধ কত হবে? R/2, R/2 প্লাস R/2 প্লাস R/2 প্যারালাল স্মল আর। তাহলে ই বাই R/2 প্লাস R/2 প্যারালাল স্মল আর। তাহলে বলো তো দেখি, R/2 প্যারালাল স্মল আর যদি হয়ে যায়, তাহলে এই স্মল আর যেটা, এই যে প্যারালালটা, এটার ভ্যালু স্মল আর এর চেয়ে বেশি হবে না কম হবে? প্যারালাল করলে কি হয়? প্যারালাল করলে কি হয়? আর এর চেয়েও কম হয়ে যাবে, যেটা ছোট তার চেয়েও কম হয়ে যাবে। তার মানে কারেন্ট, এটা যদি নগণ্য ধরে নিই, কম ধরে নিই, তাহলে কারেন্ট প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখানে যদি এই ভোল্টমিটারটা না থাকতো, প্রথমে ধরে নাও এখানে ভোল্টমিটারটা নেই, তাহলে যে কারেন্টটা তোমার ছিল, এখানে কারেন্টটা হতো, এখানে কারেন্টটা যেটা হতো I0, এই I0টা পাতি হতো E0/R। কিন্তু যেই এখানে পট করে কানেকশনটা করে দিয়েছি, সঙ্গে সঙ্গে এখানে কারেন্ট হয়ে গেল তোমার প্রায় E0/R/2 প্লাস একটা নগণ্য রোধ। তার মানে এই নগণ্যটাকে যদি বাদ দিয়ে দিই, তার মানে এটা মোটামুটি 2E0/R হয়ে গেল। তার মানে কারেন্ট দ্বিগুণ হয়ে গেল প্যারালালে একজন কানেক্ট করে দেওয়ার জন্য। মূল প্রবাহ বলছি, এখানে মূল প্রবাহ ছিল আই, এখানে মূল প্রবাহ হচ্ছে, সরি, I0, এখানে হচ্ছে আইটা হয়ে গেল দ্বিগুণ। তাহলে এই যে সি আর বি এর মধ্যে যে বিভব পতন, সেটা আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। আগে এখানে বিভব পতন কত? ভিসিবি কত? ভিসিবি সমান আই ইন্টু R/2, কারেন্ট তো একটাই, I0 ইন্টু R/2। এখানে ভিসিবি কত? ভিসিবি হবে আই ইন্টু R/2, যে আইটা এখন আমি দেখতে পাচ্ছি প্রায় দ্বিগুণ। তাহলে প্রায় দ্বিগুণ বিভব প্রভেদ এখানে হয়ে যাচ্ছে। তাহলে বাদবাকি যেটা পড়ে থাকবে, তাহলে প্রায় দ্বিগুণ মানে কি? তাহলে এখানে আমি যদি দেখি, আগে কত হতো? আগে হতো I0 মানে E0/R ইন্টু R/2। তাহলে অর্ধেক অর্ধেক বিভব পতন হতো।
এইখানে E0/2 হতো, এখানে E0/2 হতো, অর্ধেক অর্ধেক বিভব পতন হতো। এখন কারেন্টটা যেহেতু অনেক বেড়ে গেছে, তাই এই দিক দিয়ে যেটা যে জায়গায় ট্যাপিং করিনি সেখানে বিভব পতন অনেক বেশি হয়ে যাবে। কেন? কারণ এই কারেন্টটা দ্বিগুণ হয়ে গেছে প্রায়। কারণ প্রায় তোমার এটা মোটামুটি ধরে নাও 2E0/R ইনটু R/2। 2E0 হবে না, তার থেকে একটু কম হবে। লেস দ্যান হবে, একটু কম হবে, লেস দ্যান 2E0 হবে। 2E0 তো হবে না, কিছু তো একটা ভ্যালু আছে। এখানে নগণ্য মানের তো কিছু একটা ভ্যালু আছে। তাহলে এইটা তোমার হয়ে যাবে লেস দ্যান, তোমার এটা কেটে যাবে লেস দ্যান, জাস্ট লেস দ্যান E0। তার মানে প্রায় সবটাই, প্রায় অনেকটাই এখানে বিভব পতন হয়ে যাবে। অনেকটাই বিভব পতন হবে। কি বলছো? ভিসিবিটা কেন বার করলাম? হতেই পারে, কিন্তু আমার ওই এ আর সি এর মধ্যে দুখানা ওরকম জুড়ে আছে। আমি কেন ফালতু ফালতু ওই করতে যাবো? করতে পারি, করো। যদি আমরা এটা ক্যালকুলেট করি পুরোটা, তোমার ধরো ভিসিবি করলাম না, আমি ভিএসি করলাম। কোশ্চেনটা আমি বুঝতে পারলাম না, আরেকবার বল। হুম। ভি মাইনাস আইআর কেন করবো? হ্যাঁ, এখানে করবো। এখানে আমি ভিসিবি বার করছি, তাহলে ভিএবি সমান আমরা লিখতে পারি ভিএবি সমান ই মাইনাস ভিসিবি। কারণ এই ইটাই তো এখানে দুটো হয়েছে, ভিএসি প্লাস ভিসিবি। ভোল্টেজ তো দুটো ডিভাইড করেছি আমরা, দুটো পার্টে। তাহলে এইটা যদি ই এর চেয়ে, ই এর কাছাকাছি হয়, তাহলে ভিএবিটা ই এর চেয়ে অনেক কম হবে। এবার ধরে নাও তোমরা এসব বুঝতে পারছো না, তো পুরোটা ক্যালকুলেট যদি আমরা করি, এটা এটা আমরা দেখলাম জাস্ট লেস দ্যান E0। তাহলে E0 ই মাইনাস জাস্ট লেস দ্যান ই, তাহলে ই মাইনাস জাস্ট লেস দ্যান ই, মানে ভিএবি যেটা হবে সেটা লেস দ্যান ই হবে। লেস দ্যান E/2 যেটা হবে, অর্ধেক যেটা তার চেয়ে অনেক কম হবে। এবার আমি দেখি তোমাদের যেটা বুঝতে বুঝতে পারো তার জন্য আমি ক্যালকুলেট করে দিচ্ছি। দেখো, একদম যাতে বুঝতে পারো তার জন্য ক্যালকুলেট করছি। এটা হচ্ছে ধরে নাও R/2, এটা হচ্ছে R/2, একদম ম্যাথমেটিক্স ক্যালকুলেট করে দিচ্ছি। আর তার সাথে একটা রোধ আছে আর। তাহলে এখানে বর্তনী প্রবাহ যেমন আমরা ক্যালকুলেট করেছি সেটা ঠিক আছে। বর্তনী প্রবাহ I সমান কত হবে? E/R/2 প্লাস R/2 প্যারালাল R। তাহলে কত হয়? E/R/2 প্লাস R/2 ইন্টু R বাই R/2 প্লাস R। তাহলে এখানে কত বিভব পতন হবে? এ বি, সরি, এ বি সি। তাহলে এসি কত হবে? ভিএসি সমান হবে I ইন্টু R/2 প্যারালাল R। তাহলে I মানে হচ্ছে E/R/2 প্লাস R/2 ইন্টু R ডিভাইডেড বাই R/2 প্লাস R, কিন্তু R/2 প্যারালাল R মানে হচ্ছে R/2 ইন্টু R ডিভাইডেড বাই R/2 প্লাস R। তাহলে যদি আমি এটাকে এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে? তাহলে এটা হচ্ছে তোমার ধরে নাও এক্স, পুরোটা হচ্ছে এক্স। এক্স যদি ধরি তাহলে হবে E/R/2 প্লাস এক্স ইন্টু এক্স। তাহলে এটাকে এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো E/R/2x প্লাস 1। এইবার যদি আমি ভ্যালু গুলো বসাই, তাহলে তোমরা দেখতে পাবে এক্স এর জায়গায় আমি বসাবো এইটা। তাহলে সমান হবে E/R/2 ইন্টু এক্স। এক্স মানে হচ্ছে R/2 R বাই R/2 প্লাস আর প্লাস আর। হুম, এটাকে ক্যালকুলেট করে কমন ফমন নিয়ে এটাকে প্রমাণ করার চেষ্টা করি যে এটা হবে লেস দ্যান E/2। এটা কেউ একটু ম্যাথামেটিক্যালি করার চেষ্টা করো, না হয় আমি করে দেবো। প্লিজ ট্রাই।
সো ইট ইজ নট দ্য প্রবলেম অফ পোটেনশিওমিটার, এটা ভোল্টেজ ডিভিশনের প্রবলেম এবং প্যারালাল ট্যাপিং এর প্রবলেম। প্রবলেমটা ইজি, এখানে যদি ভ্যালু দিয়ে দিত তাহলে খুব ঝপাং ঝপাং করে আমরা করে ফেলতে পারতাম। দেখো 12টা, দেখো 12টা বলছে, আমি এগুলো পরপর বলে দিই। 12টা বলে দিই মানে লিখবো না, জাস্ট মুখে বলে দিচ্ছি। 12টা বলেছে একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের পোটেনশিওমিটারের তারের ক্ষেত্রে বিভবের মাত্রা, বিভবের নতিমাত্রা মানে কি? বিভবের নতিমাত্রা মানে, নতিমাত্রা যেটা বলছে সেটা হচ্ছে ভোল্টেজ গ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে E0/L। এটা একক দৈর্ঘ্যে কতটা ভোল্টেজ চেঞ্জ হয় সেটাকে বিভবের নতিমাত্রা বলে। এটা হ্রাস পাবে কখন, কখন কমবে? যখন প্রবাহমিটার তারে প্রবাহ মাত্রা কমে যাবে। এটা কখন হ্রাস পাবে, এটা কমবে কখন, কখন কমবে? নতিমাত্রা মানে কি? একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে বিভব পতন, বিভব পতন। তার মানে কি? এটা সমান হচ্ছে I ইনটু একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে, একক দৈর্ঘ্যে রোধ। বিভব পতন মানে কি? কারেন্ট ইনটু রোধ। তাহলে এটা I ইনটু ল্যামডা, একক দৈর্ঘ্য রোধ আমরা ল্যামডা নিয়েছি। ল্যামডা ছিল কনস্ট্যান্ট। তাহলে এইটা যদি পড়তে হয় তাহলে I কেও পড়তে হবে নিচের দিকে। পড়তে মানে পড়াশোনা নয়, নিচের দিকে ড্রপ করতে হবে। তাহলে যত তোমার বিভবের নতিমাত্রা হ্রাস পাবে তত ওর প্রবাহ মাত্রা কমবে। তারপর বাদবাকি যা আছে সব তোমাদের হোমওয়ার্ক। প্লিজ এগুলো করো, ট্রাই করো। প্লিজ ট্রাই অল প্রবলেমস। যত ধরনের যা আছে প্রবলেম ট্রাই করো, এবং তার সাথে সাথে মনে রেখো অনেকের অনেক প্রবলেম আমি এখন টাচ করতে পারিনি। নেক্সট উইক যখন যাব, উইল ডিল উইথ অল দ্যাট। নেক্সট উইক all doubts will be addressed। সমস্ত ডাউট কিন্তু অ্যাড্রেস করা হবে। কাল থেকে আমি কালকে, কাল যদি আমি ক্লাস নিতে পারি তাহলে কাল হবে তোমাদের নেক্সট চ্যাপ্টার। আমি একটু স্টার্ট করব। নেক্সট চ্যাপ্টারটা খুব ইজি, হালকা করে স্টার্ট করে দেবো। আমি চেষ্টা করব যে এই উইকে যাওয়ার আগে ইউনিট 2 এর থিওরি পার্ট যেন আমরা পুরোটা শেষ করে ফেলতে পারি, যাতে করে ইউনিট 3 আমি একদম ফ্রেশ তোমাদের সামনে শুরু করতে পারি। ইউনিট 2 এর যে লাস্ট চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে খুব ইজি এবং খুব সহজ। চলো, টাটা, গুড নাইট।